ভোটাধিকার আদায়ে ৫ আগস্টের মতো রাজপথে নামার আহ্বান মির্জা ফখরুলের। আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ। হাসিনা বাংলাদেশে আসবে কেবল ফাঁসিতে ঝোলার জন্য, মন্তব্য তথ্য উপদেষ্টার। চাঁদপুরে জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার। গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা। শীতার্তদের মাঝে যশোর রামকৃষ্ণ আশ্রমের কম্বল বিতরণ। বর্ণাঢ্য আয়োজনে চলছে বিপিএল মিউজিক ফেস্ট। সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নিচ্ছে এস আলম। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। ভোটের অধিকার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় আবারও ৫ আগস্টের মতো জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ঠাকুরগাঁয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে বিএনপির সমাবেশে এই আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ভোটের অধিকার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, নিজের অধিকার আদায়ে সবাইকে ৫ আগস্টের মতো আবারও রাজপথে নেমে আসতে হবে। দেশের সংস্কার চান নাকি হাসিনার নৌকায় যাবেন, সিদ্ধান্ত জনগণের। বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে। দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য এ সময় তিনি দায়িত্বশীলদের আরও সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা। বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, ভারতকে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, বিচার কাজের জন্য যে তাকে ফেরত চাওয়া হয়েছে সেটা জানানো হয়েছে। কোন প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফেরত চাওয়া হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, ভারত সরকারকে কূটনৈতিক পত্রের মাধ্যমে জানানো হয়েছে। এর আগে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবসে পদক প্রদান ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবল ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত শহীদ আরাফাতের জানাজা শুরুর আগে তিনি এমন কথা বলেন। তিনি বলেন, গণহত্যাকারীদের আমরা বাংলার মাটিতে বিচার নিশ্চিত করব, এই ঘোষণা দিয়েই আমরা এক দফা ঘোষণা করেছিলাম। এক বিন্দু পরিমাণও আমরা পিছপা হইনি, আমরা বিচার নিশ্চিত করবই। তিনি বলেন, যারা ভারতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবল বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্যে। চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা এমভি আল বাখেরা নামের একটি মালবাহী জাহাজ থেকে ৭ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। নিহতদের মধ্যে প্রথমে ৫ জনের মরদেহ জাহাজ থেকে উদ্ধার করা হয়। এ সময় গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 7 জনে। সোমবার দুপুরে সদর উপজেলার মাঝের বাজার এলাকায় নোঙ্গর করা ওই জাহাজ থেকে মরদেহগুলো উদ্ধারের খবর পাওয়া যায়। নিহতরা ওই জাহাজের নাবিক ও কর্মচারী বলে জানা গেছে। এই ঘটনার সাথে ডাকাতির যোগসূত্র থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, জাহাজ ডাকাতি করতে বাধা দেওয়ায় তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে তাদের ধারণা। শিক্ষার্থীদের ভোগান্তি ও খরচ কমাতে চালু করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পদ্ধতি। এবার 2টি গুচ্ছ থেকে এ পর্যন্ত 7টি বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেছে। আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে যাওয়ার কথা জানিয়েছে। তবে শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি বহাল রাখতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তারা এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে স্মারকলিপিও দিয়েছেন। সার্বিক পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় দফায় দফায় বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যকে চিঠি পাঠিয়েছে। এমনকি শিক্ষা উপদেষ্টা তার অফিসিয়াল প্যাডে শিক্ষার্থীদের ভোগান্তিগুলো তুলে ধরে আধা সরকারি একটি পত্রও পাঠিয়েছে। তবুও গুচ্ছে ফিরতে নারাজ বিশ্ববিদ্যালয়গুলো। সবশেষ সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে গুচ্ছ ভর্তি কার্যক্রম অব্যাহত রাখতে সাধারণ গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে একটি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। এতে স্ব উপাচার্যের বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ ভর্তি পদ্ধতিতে থাকার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় 2024-25 অর্থ বছরে বোরো মৌসুমে রাইস ট্রান্সপ্লান্টার বা চারা রোপণের যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে যশোর সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শালিয়াট মাঠে এ কর্মসূচির উদ্বোধন হয়। সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত উপপরিচালক শস্য সমরণ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলার কৃষি অফিসার হাসান আলী, কৃষি প্রকৌশলী সুজাউল হক। যশোর রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে 2 শতাধিক শীতার্থের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহরুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ। যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশানন্দ জানান, স্বামী বিবেকানন্দের মূল আদর্শ জাতি ধর্ম নির্বিশেষে মানব সেবা, বিশেষ করে সমাজের সুবিধা বঞ্চিতদের সেবা করাই মূল উদ্দেশ্য। তারই অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হলো। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে বিএনপি নেতা মনিরুল ইসলামের আয়োজনে গঙ্গাদাসপুর মাঝের পাড়ায় 250 জন হতদরিদ্র মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। সীমান্ত ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈনুদ্দিন ময়েন। খেলার সংবাদ। বিপিএল এর এবারের আসরের ব্যাট বলের লড়াই শুরু হবে 30 ডিসেম্বর থেকে। তবে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিপিএল এর আমেজ। মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে বিপিএল মিউজিক ফেস্ট। এই অনুষ্ঠান শুরুর আগেই মঞ্চে থেকে বিপিএল এর উদ্বোধন ঘোষণা করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মিরপুরের হোম অফ ক্রিকেটে শুরু হয়েছে এই সঙ্গীত উৎসব। মিউজিক ফেস্টের মূল আকর্ষণ পাকিস্তানের সুফি গায়ক রাহাত ফাতে আলী খান। প্রায় 3 ঘন্টা পারফর্ম করার কথা রয়েছে তার। এই দীর্ঘ পারফরম্যান্সের জন্য প্রায় 3.5 কোটি টাকা সম্মানী নিচ্ছেন এই সঙ্গীতজ্ঞ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ব্যবসায়ী গ্রুপ এস আলমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম বিনিয়োগ ধ্বংসের অভিযোগ এনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এস আলমের দাবি, দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমান সরকার তার সম্পদ জব্দ ও বিনিয়োগে হস্তক্ষেপ করায় তিনি আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের কাছে পাঠানো এক চিঠিতে আলমের আইনজীবীরা বলেছেন, 6 মাসের মধ্যে উভয় পক্ষ এই সমস্যা সমাধানে ব্যর্থ হলে আন্তর্জাতিক সালিশ প্রক্রিয়া শুরু করা হবে। 2004 সালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির আওতায় মামলা দাখিল করেছেন এস আলমের আইনজীবীরা। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।